যারা পলিটিক্যালি উপরে উঠছে কিন্তু যাদের বাবা বা চাচা পাওয়ারফুল না, তাদেরকে রিক্রুট করে। আমি স্ট্রেট বলে দিলাম আপনাকে, দিস ইজ হু দে রিক্রুট। উনি হচ্ছেন সরকার প্রধান। উনার সম্পর্কে যদি বলা হয় যে না, উনাকে এগুলো বলা যাবে না, উনাকে এটা করা যাবে না, উনি খুবই আবেগী, উনাকে বলা যাবে না, উনি বয়স্ক, উনাকে এটা বলা যাবে না, হোয়াট কাইন্ড অফ ননসেন্স ইজ দিস? উনি দেশ চালাবেন না? তার মানে কি আপনি বলতে চাচ্ছেন? তার মানে উনি দেশ চালানোর জন্য অযোগ্য? উনার ওই মানে বাইডেনের মতো মানে উনার ওই এবিলিটি নাই? হোয়াট আর ইউ ট্রাইং টু সে? ছাত্ররা যেটা পড়েছে সেটাকে বলা হয় ঢাকাইয়া ভাষায় মাইনকার চিপা। একদম চিপায় পড়ছে। বিপ্লবী, কিন্তু তারা যাদেরকে চুজ করছে তারা হচ্ছে এনজিও, যাদেরকে চুজ করছে তারা হচ্ছে ট্রেডিশনাল, তারা গদ বাঁধা কাজ করে, তারা অনেক কিছু লুকাইতে চাচ্ছে। যে কর্নেল মুস্তাফিজ যে কথাটা বলেছেন, আমি ওটা নিয়ে একটু কয়েকটা কথা বলতে চাই। সেটা হচ্ছে যে ডিজিএফআই এনএসআই এই দল বানানোর জন্য সাহায্য করছে, বৈষম্য বিরোধীদের দল। এই ব্যাপারে কর্নেল মুস্তাফিজ বোধহয় আরো কয়েকটার ভিডিও করেছেন, কয়েকজন রাজনীতিকের নামও বলেছেন। এইটা আমি মনে করি আমাদের বৈষম্য বিরোধী ছাত্ররা সমন্বয়করা একটা চরম ভুল করতে যাচ্ছে। ডিজিএফআই এনএসআই আর্মি আর্ম ফোর্সেস কিন্তু হচ্ছে প্রো স্ট্যাবলিশমেন্ট, এবং আমি মনে করি বর্তমান আর্মি হচ্ছে প্রো ইন্ডিয়া। হাইকমান্ডের অর্ডারেই শৃঙ্খলাবদ্ধ দল হাইকমান্ডের অর্ডারে চলে। তো তাহলে তারা আসলে কার সাহায্য নিচ্ছে? এই ছাত্রদেরকে এটা ভাবতে হবে। তারা যে বিপ্লব করতে চায় আর ডিজিএফআই এনএসআই সাহায্য নিতে চায়, এটা পরস্পর বিরোধী বিষয়। হ্যাঁ, আমি বলবো না যে একদম একটু নেওয়া যায় না, একটু হয়তো নেওয়া যায়, 10%, 5%, 10% নেওয়া যায়, কিন্তু আপনি তাই বললে তাদেরকে 60%, 70% জায়গা দিয়ে দিবেন, এটা হয় না। এবং এটা তাদের জন্য কিন্তু একটা বিরাট ভুল করছে তারা। ডিজিএফআই এর একটা ইয়ে হচ্ছে যে তারা মানুষ খুঁজে, তারা ক্যান্ডিডেট খুঁজে, রিক্রুট খুঁজে, তারা রিক্রুট করে। মুস্তাফিজ আমার থেকে ভালো যাবে, আমি যেহেতু বাইরের থেকে গেছি, আমি যে আমার কাছে এগুলো দেখে খুব আশ্চর্য লাগছে। রিক্রুট করে তারা, এবং আমাদের সমন্বয়, আমি একদম স্ট্রেট কথা বলবো এখন, তারা রিক্রুট করে কাকে জানেন? যারা পলিটিক্যালি উপরে উঠছে কিন্তু যাদের বাবা বা চাচা পাওয়ারফুল না, তাদেরকে রিক্রুট করে। আমি স্ট্রেট বলে দিলাম আপনাকে, দিস ইজ হু দে রিক্রুট। সাকিব ভাই, জাস্ট আপনার এটাকে সাপোর্ট করার হ্যাঁ, জন্য একটা কথা বলি। প্লিজ। আমার একজন খুবই নিকট আত্মীয় হঠাৎ করে শুনলাম তাকে ডিজিএফআই ডাকছে যে তাকে উপদেষ্টার জন্য সিলেক্ট করা হয়েছে, এবং সে গিয়ে সাক্ষাৎকার দিয়ে আসছে। আমি আমার বেগম সাহেবকে বললাম হি ইজ গোয়িং টু পুট ইন ডিজিএফআই স্ট্র্যাপ, সে অনুযায়ী যাওয়া যাবে না, কিন্তু তাকে দিয়ে অন্য কাজ করাবে। থ্যাংক ইউ ভাই, এই জাস্ট আপনার এটা সাপোর্ট দেওয়ার জন্য। অ্যাবসলিউটলি। এবং এইটা কিন্তু মানুষ এই ট্র্যাপে দে ওয়াক ইন। কারণ কি, যে তাদের যেহেতু একটা আলাদা পাওয়ার বেস নাই, তাদেরকে দেখায় যে আমরা হইলাম পাওয়ার বেস, তোমরা জনগণ ছাড়ো, জনগণ থাকুক, ওটা সামনে সামনে থাকবে, পিছনে আমরা থাকবো। এটা কিন্তু একটা বিরাট ভুল করবে। আমি এইটুকু বলে এখানে শেষ করি। নেক্সট কথা হচ্ছে মিলিটারি রিফর্ম। আমার মিলিটারি রিফর্মের ব্যাপারটা হলো, আমি এনডিসিতে 4 বছর ছিলাম, আমি একটু আর্মির ব্যাপারে একটু রোমান্টিক, আমার এটা একটা প্রবলেম আছে, আমি একটু রোমান্টিক। সো আমি একটু হইলাম যে বাংলাদেশের, আমি এটা এনডিসি থেকে করতাম, বাংলাদেশ আর্মি এবং আর্ম ফোর্সেস, আমার একটা বিশেষ প্রশ্ন হচ্ছে এটা কি ফাইটিং ফোর্স কিনা? এরা কিন্তু ইউনাইটেড নেশনসের চমৎকার দৃষ্টান্ত দেখিয়েছে, এটা এই বিষয়ে কোনো সন্দেহ নেই। অ্যাজ এ পিস কিপার দে আর অসম।
আমার বিষয় হচ্ছে দে হ্যাভ টু বি এ ফাইটিং ফোর্স। আমি সরি, মুস্তাফিজ আমার সাথে এগ্রি করে কিনা আমি জানি না, কিন্তু আমি একটা ফাইটিং ফোর্স চাই। ফাইটিং ফোর্সে যা যা লাগে। আরেকটা জিনিস হলো কি, যে আমি যখন 1983-তে আপনার যেতে গেছিলাম আমেরিকায়, তখন আমাদের সাথে একজনের পরিচয় হইল এল। এল কি ছিল? এল ইউএস আর্মির মেজর ছিল, রিটায়ার্ড মেজর। সে ভিয়েতনাম করছে, ভিয়েতনাম কইরা টইরা আসছে 83-তে। সে কি করে, আমাদের ওয়ারেন্সবার্গ মিজোরি বলে একটা জায়গায় আমরা পড়তে গেছিলাম, ওখানকার একটা মাত্র রেস্টুরেন্ট ছিল ভালো, কান্ট্রি কিচেন, সেইটার সে কুক। এটা হচ্ছে এল। কিন্তু এল কে আমরা যখনই কোনো বইয়ের নাম বলতাম, এল বলতে পারতো যে সেই বইটা পড়ছে। সো আমার কাছে আর্মি অফিসারদের বা আর্ম ফোর্সেস অফিসারদের, আমি যেহেতু এনডিসি 3 বছর ছিলাম, আমি বলতে চাই তাদের এটা কিন্তু করছে কিন্তু সরকার, এটার জন্য কিন্তু তারা দায়ী না। সরকার তাদেরকে আনইন্টেলেকচুয়াল বানাইতে চাইছে, এবং তাদের ইন্টেলেকচুয়াল পাওয়ার আরো বাড়াইতে হবে, সেই চর্চা বাড়াইতে হবে। 3 নম্বর হচ্ছে তাদের স্পিরিট ডিকোর বাড়াইতে হবে। এই যে আর্মির একজন আর্মির অফিসার আরেকজন আর্মি অফিসারের বিরুদ্ধে যা করছে, সেটা করার কথা না, এটা তো করতে পারে না। তার যে অনার কোড, সে অনার কোড সে ব্রেক করতে পারে না। আর সেই অনার কোড যারা ব্রেক করছে তারা এখন বসে রয়েছে। এটা হইতে পারে না। আমার কাছে চতুর্থ ইস্যুটা হচ্ছে, আমি একদম স্ট্রেট বলতেছি, এটা আমার কাছে চোখে পড়ছে, আমি এটা বলবো। অফিসার এবং আমাদের সোলজারদের মধ্যে গ্যাপ আছে, এই গ্যাপ কমাইতে হবে, এই গ্যাপ বন্ধ করে দিতে হবে। উই হ্যাভ টু বি এ ফাইটিং ফোর্স, উই হ্যাভ টু হ্যাভ ফাইটিং কোহেশন। লাস্ট কথা বলবো, কালচার। আমাদের আর্মি, আমি একটা ব্রিগেডিয়ারকে জিজ্ঞাসা করছিলাম যে, আমি তখন এনডিসিতে এক ব্রিগেডিয়ার, অ্যাক্টিভ ব্রিগেডিয়ার এট দ্যাট টাইম, তাকে আমি জিজ্ঞাসা করলাম যে, তোমার সামনে যদি প্রধানমন্ত্রী একটা চুক্তিতে মানে কোন একটা দেশকে তোমার দেশ বিক্রি করে দিচ্ছে, তুমি বুঝতেছো, তুমি কি করবা? তখন আমাকে ব্রিগেডিয়ার সাহেব বলছে, আমি কিচ্ছু করবো না। মুস্তাফিজ, আমি কিন্তু বলছি তখন, ইউ ডোন্ট নো ইয়োর জব। তুমি সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব তোমার, অন্যদিকে তাকাইতে পারবা না। ইউ মাস্ট পুট এ বুলেট ইন দ্যাট প্রাইম মিনিস্টার্স হেড। কথা খুব সহজ। আই এম সরি, আমার দেশকে আপনি আরেক দেশকে বিক্রি করে দিবেন, আমি আপনাকে বাঁচতে দিব না। দ্যাটস হোয়াট আর্মি শুড বি। সার্বভৌমত্ব রক্ষা করবে না সে? সার্বভৌমত্ব রক্ষা করবে না, কি করতে আসছে সে? ওয়াই? সো এইটুক বলে আমি শেষ করতে চাই আর্মি। আচ্ছা, এখন আপনি আমাকে বলছেন যে নির্বাচন, আমি সচিবালয় তদন্ততে আমি অত্যন্ত আমি এটা জানি না, এক্সপার্টরা ভালো বলবে। লুজ কানেকশন নাকি 2 জায়গায় হয়েছে, লুজ কানেকশনে পুড়ে গেল সমস্ত আমি যেটুকু বুঝি, আমি খুব খুব কম বুঝি। তার মানে কি তারা বলতে চায় ওখানে কোনো অ্যাক্সিলারেন্ট ছিল না? তারা পেট্রোল বা গ্যাসোলিন জাতীয় কোনো কিছুরই তারা পায় নাই, মানে 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 এটা অ্যাক্সিলারেন্ট ছাড়া এইভাবে বাড়ে না, আগুন দাউ দাউ করে জ্বলে উঠে না, রাইট? আমি তো কিচ্ছু জানি না, কিন্তু অ্যাক্সিলারেন্টের ওনারা কিছু বললেন না যে ওনারা অ্যাক্সিলারেন্ট পেয়েছেন কি পান নাই। ওনারা বললেন লুজ কানেকশন। আমার কাছে, আমাদের দর্শক শ্রোতাদেরকে তাদের জ্ঞান বুদ্ধির উপর আমার বিশাল শ্রদ্ধাবোধ। তারা কিন্তু মন্তব্যে দেখেন কি লিখছে, কি বলছে, আপনি তাদেরকে দেখেন। আপনি আমাদের বাঙালি, ওনাদের একটা তদন্ত হলো, সেটাতেও এই পরিস্থিতি। তোমাদের সংস্কারের প্রতি আস্থা কিভাবে থাকবে সেটা এখন প্রশ্ন। না, সরকারের প্রতি আস্থা প্রশ্ন করে যাচ্ছে। মানে আমি আপনাকে একটা বলি যে, মুস্তাফিজ যে একটু আগে বলল যে উনাদের কি উনাকে, মানে মাননীয় প্রধান উপদেষ্টাকে কি অজ্ঞতার মধ্যে রাখা হয়? উনি অনেক কিছু জানেন না, একটু আগে মুস্তাফিজ। আমি তো মনে করছি, আমি এটাকে আরেকটু সরি, আমি অত্যন্ত দুঃখিত, কিন্তু আমি এটাকে আরেকটু ডার্ক ভাবে দেখতেছি, যে উনাকে কি ইচ্ছা করে অজ্ঞতার মধ্যে রাখা হয়? উনাকে কি ইচ্ছা করে উনাকে কি ইচ্ছা করে আইসোলেট করা হচ্ছে? বুঝছেন?
আইসোলেট করে, তাহলে উনি হচ্ছেন প্রধান উপদেষ্টা, উনি হচ্ছেন সরকার প্রধান। উনার সম্পর্কে যদি বলা হয় যে না উনাকে এগুলো বলা যাবে না, উনাকে এটা করা যাবে না, উনি খুবই আবেগী, উনাকে বলা যাবে না, উনি বয়স্ক, উনাকে এটা বলা যাবে না, হোয়াট কাইন্ড অফ ননসেন্স ইজ দিস? উনি দেশ চালাবেন না? তার মানে কি আপনি বলতে চাচ্ছেন? তার মানে উনি দেশ চালানোর জন্য অযোগ্য? উনার ওই মানে বাইডেনের মতো মানে উনার ওই এবিলিটি নাই? হোয়াট আর ইউ ট্রাইং টু সে? আমি কি আপনাকে বুঝতে পারছি? রাষ্ট্র অনেক বড়, দেশ এখানে 20 কোটি মানুষ, এটা অনেক বড় জিনিস, এখানে অনেক খেলা হইতেছে। আমি এটা মনে করি একটা বিরাট খারাপ জিনিস হচ্ছে, এবং এই জন্যই কিন্তু আপনারা অনেক ধরনের সমন্বয়হীনতা দেখছেন। এই যে জাস্টিস ইকতেদার আহমেদ বললেন যে না অস্বচ্ছতা, নির্বাচন কমিশন যা যা করেছে, তার মানে হচ্ছে ইনারা অস্বচ্ছ এবং উনাদের কোনো জবাবদিহিতা করছেন না, উনারা কোনো জবাবদিহিতা করছেন না। এইটা করে, এবং আমি আপনাকে একটু আগেই দেখিয়েছি, আপনি আমাকে, আমি বলছি ডিজিএফআই এনএসআই ঘটনা দেখছেন আপনারা, আপনারা দেখছেন প্রধান উপদেষ্টাকে কিভাবে অজ্ঞ রাখা হয়েছে, আপনারা দেখছেন কিভাবে অস্বচ্ছ জবাবদিহিতার অভাব, আপনারা এর মধ্যে, এবং আপনি সেজন্য সচিবালয়ের আগুনের তদন্ত রিপোর্ট দেখছেন, মনে হচ্ছে বানোয়াট। এটা তো একদম মানে সবকিছু ভেঙে পড়ছে। খালি মানুষ অত্যন্ত ধৈর্যশীল বলে কিছু বলছে তাহলে সংস্কারের জন্য কিভাবে এই সরকারকে লম্বা একটা সময় দিবে, সেটা কিভাবে ভরসা পাবে এই না? এটা পাচ্ছে না, সরি শুনেন, এই জন্য কিন্তু বলা হচ্ছে যে বিএনপি বলেছে এটা সময় ক্ষেপণ, আমরাও বলেছি এটা সময় ক্ষেপণ, কারণ আমি সরি হ্যাঁ ছাত্ররা তো এটা বলছে না, ছাত্ররা তো বলছে যে আগে সংস্কার তারপরে নির্বাচন। ছাত্ররা যেটা পড়েছে সেটাকে বলা হয় ঢাকাইয়া ভাষায় মাইনকার চিপা, একদম চিপায় পড়ছে। বিপ্লবী কিন্তু তারা যাদেরকে চুজ করছে তারা হচ্ছে এনজিও, যাদেরকে চুজ করছে তারা হচ্ছে ট্রেডিশনাল, তারা গদ বাঁধা কাজ করে, তারা অনেক কিছু লুকাইতে চাচ্ছে, তারা ভারতকে আনতে চাচ্ছে না, ভারতের সাথে সংশ্লিষ্ট, আমি মানে বিডিআর এর সাথে ভারতের সংশ্লিষ্টতাটা এটা এই সরকারের সময় পুরোপুরি স্বচ্ছভাবে উঠবে বলে আমি বিশ্বাস করি না, সত্যি কথা বলতেছি আপনাকে, কারণ আমি আগেই বলেছি এই সরকার প্রথম আলো ডেইলি স্টার সরকার অনেক আগে থেকে আমরা বলতেছি এটা করবে না, এটা আমার ধারণা। কিন্তু এই জন্য খেলা খেলতে হবে, কারণ এই যে আর্মি অফিসার গুলো যারা আছেন তারা তো দে হ্যাভ এ পাওয়ার, এদেরকে তারা যখন বিক্ষোভ করে, মুস্তাফিজ যখন কথা বলে, অন্য অফিসাররা যখন কথা বলে, এটা তো জনগণ নেয়, সেই জন্য ওনারা করছেন। সো আমার কাছে আই এম সরি, আমি অত্যন্ত দুঃখিত, কিন্তু আমার কাছে মনে হয় যে ইন দিস কাইন্ড অফ সার্কামস্টান্সেস উই আর ইন, এটা ইয়ে হবে না। আর আপনি লাস্ট কথা বলে শেষ করে দিই, সরকার বৈষম্য বিরোধী এবং শিবির করতে পারে, হ্যাঁ সবাই একসাথে হতে পারে। একটা কথা বলে দিচ্ছি, একটা কথা আমি ছাত্রদেরকে বলতে চাই এখানে, যে আমরা বাঙালি মুসলিম, মধ্যবিত্ত বাঙালি মুসলিম 1880 সালে ডিসিশন নিচ্ছে যে তারা পশ্চিমা শিক্ষা নিবে, তারা 1940 সালের দিকে বেগম রোকেয়ার সময় সিদ্ধান্ত নিয়েছিল যে তারা নারী পরাধীনতা মানবে না। আমরা কিন্তু আগে অন্য ধরনের একটা সমাজ ছিলাম, সেই সমাজ থেকে আমরা বেরিয়ে এসেছি। সো বাংলাদেশের বাঙালি মুসলিমের প্রোগ্রেসিভনেসকে যদি আন্ডার এস্টিমেট করে ছাত্ররা, তাহলে ভুল করবে। এটুকু বলে শেষ করতে চাই। ধন্যবাদ।